মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়ার রেসিপি দেয় না। এখন বাংলাদেশের মানুষকে আর ফুলকপি দিয়ে বেগুনি খেতে বলে না, কাঁঠালের বার্গারও খেতে বলে না। এখন মানুষ আসলে বেগুন দিয়েই বেগুনি খাচ্ছে। যে এই যে ঘুরে দাঁড়াচ্ছে, দেশ থেকে অর্থ পাচার হচ্ছে না। অর্থ পাচার বন্ধ হচ্ছে। দেশের মানুষের মধ্যে বিশেষ করে বিদেশ থেকে প্রচুর রেমিটেন্স যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে অর্থনৈতিকভাবে ক্রমান্বয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী একজন নায়িকাকে ডেকে তাকে ধর্ষণ করার কথা পর্যন্ত বলেছিল। আপনারা নিশ্চয়ই ডাক্তার মুরাদের কথা মনে আছে, যেটা সবাই টাকলা মুরাদ বলে জানতো। তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনাদের এত দরদ কোথায় ছিল? এছাড়া তো আরো যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে পতিত হাসিনা স্বৈরাচারী সরকারের ছাত্র লীগের যে মহিলা ছাত্রলীগের যেই সংগঠন ছিল, সেখানকার বহু নেত্রীরা নিজেরাই বলেছে তাদেরকে ধর্ষণের শিকার। বর্তমানে শাহবাগী বাংলাদেশে একটা গালি হয়ে দাঁড়িয়েছে। আমি এটা যেটা কনক্লুশনে বলতাম, এটা শুরুটা এভাবেই করি যে শাহবাগী আসলে বাংলাদেশে একটা গালি হয়ে দাঁড়িয়েছে। শাহবাগীরা কেন তারা একত্রিত হলো? তারা একটা কি ধর্ষণ বিরোধী একটা মিছিল তারা বের করেছে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার চেষ্টা করেছে। খুব ভালো কথা। ধর্ষণ বিরোধী কেউ বাংলাদেশে ধর্ষণ চায় না। আমরাও চাই না। নো ওয়ান। ভাই আমি একটু বলে রাখি, একটু বলে রাখি, দর্শন বিরোধী তাদের যে কর্মসূচি ছিল, তার আগে তাদের আরেকটা কর্মসূচি ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেছিল যে ওপেনলি নারী পুরুষ কেউ সিগারেট খেতে পারবে না, তখন ওপেনলি সিগারেট খাওয়ার স্বাধীনতার জন্য তাদের প্রথম তারা যে আন্দোলন করেছিল বা তথাকথিত বিক্ষোভ। মনির ভাই, আপনি রাইটলি পয়েন্টেড করেছেন এই দুইটা বিষয়। আমরা দেখেছি যে গুটি কয়েকজন নারীর যে সিগারেট খাওয়া নিয়ে যে একটা অবস্থা তৈরি হয়েছে, একজন বয়োবৃদ্ধর নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, ব্লিডিং করা হয়েছে। মনির ভাই একটা সেকেন্ড, আমি একটু লাইট অন করি না। যে এটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড হয়ে গেল। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে, ফাইন। এর পরবর্তীতে তার দর্শন বিরোধী একটা, আচ্ছা খুব ভালো কথা, দর্শন বিরোধী একটা তারা মিছিল বের করেছে, খুবই ভালো কথা। কিন্তু তারা দেখেন ওয়াহিতুক ভাবে তারা পুলিশকে উস্কানি দিয়েছে এবং পুলিশকে আমরা খামসি মারতে দেখলাম, যে তারপরে পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়া দেখলাম ইত্যাদি। এটা তো আননেসেসারি। এখন আমি এখানে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি প্রত্যেক আমি যেটা বলতে চাচ্ছি, আমরা কেউ ধর্ষণের সাফাই গাচ্ছি না, বাট ধর্ষণের অবস্থাটাকে বোঝার জন্য আপনারা যদি সত্যি ধর্ষণ বিরোধীকে মিছিল করে থাকেন, খুবই ভালো কথা, আমি সাধুবাদ জানাই তাদেরকে। কিন্তু গত 15 বছর আপনারা করেছিলেন কি? গত 15 বছরে বাংলাদেশে ধর্ষণ হয়েছে 7,000-এর উপরে রিপোর্টেড, আর আনরিপোর্টেড কত আল্লাহু আলাম। 7,000 রিপোর্ট। এগুলো কোথায় হয়েছে? শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, গার্মেন্টস হয়েছে, রাস্তাঘাটে হয়েছে, ইভেন সরকারি বিভিন্ন অফিসগুলিতে হয়েছে। আপনারা সেটা দেখেছেন, জামালপুরের ভিডিও দেখেছেন, আপনারা জামালপুরের ডিসি কার্যালয়ের ভিডিও দেখেছেন কত। শুধু তাই না, দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী একজন নায়িকাকে ডেকে তাকে ধর্ষণ করার কথা পর্যন্ত বলেছিল। আপনারা নিশ্চয়ই ডাক্তার মুরাদের কথা মনে আছে, যেটা সবাই টাকলা মুরাদ বলে জানতো। তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনাদের এত দরদ কোথায় ছিল? এছাড়া তো আরো যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে পতিত হাসিনা স্বৈরাচারী সরকারের ছাত্র লীগের যে মহিলা ছাত্রলীগের যেই সংগঠন ছিল, সেখানকার বহু নেত্রীরা নিজেরাই বলেছে তাদেরকে ধর্ষণের শিকার হতে হয়েছে, তাদেরকে নেতা নেত্রীদের বাসায় যেতে হয়েছে বাধ্য হয়ে, তাদের পদবী ঠিক রাখার জন্য। আমি যেহেতু আইনের স্টুডেন্ট বা আইন আমার কাজ, যদি আপনার ধর্ষণের যে ক্যাটাগরি গুলো, যেই ডেফিনেশন এবং ক্যারেক্টারিস্টিক্স বাংলাদেশে প্যানেল করে বলা হয়েছে, ইচ্ছার বিরুদ্ধে হলেই সেটা ধর্ষণ হয়, তাহলে ওই নারীরাও তো ধর্ষিত হয়েছিল। তখন আপনারা কোথায় ছিলেন? তখন কিন্তু আপনারা ছিলেন না। এই শাহবাগী কারা? 2013 সালে এই শাহবাগীরা সর্বপ্রথম একটা ভিনদেশীদের অর্থায়নে একত্রিত হয়েছিল। তারা কিসের জন্য একত্রিত হয়েছিল? তারা বাংলাদেশে এই একত্রিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা পঙ্গু করেছে, আদালতের রায়কে তারা অবমাননা করেছে, আদালতের রায়কে তারা পরিবর্তন করেছে, ত্রুটিপূর্ণ আদালতের রায়ের মধ্য দিয়ে প্রমাণহীন, প্রমাণিত না হওয়া সত্ত্বেও বা জামায়াত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা নেত্রীদেরকে ফাঁসির কাস্টে তারা ঝুলাতে তারা বাধ্য করেছে এবং আদালতের উপর বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে আদালতের রায়কে তারা পরিবর্তন করতে বাধ্য করেছে। সালাউদ্দিন কাদেরের মতো নেতাকেও তারা ফাঁসিতে ঝুলাতে বাধ্য করেছে।
করেছে। শাপলা চত্বরের যেই হেফাজতের যে আক্রমণ, আজকে আমাদের প্রসিকিউটর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাই যথার্থই এবং রাইটলি পয়েন্ট আউট করেছে যে গত 13 সালের হেফাজতের যে শাপলা চত্বরের যে বিভীষিকাময় রাতের অন্ধকারে হাজার হাজার বুলেট নিক্ষেপ করে নিরস্ত্র যে আলেম সমাজকে যে হত্যা করা হয়েছে, এর পিছনে এই শাহবাগীদের একটা যোগসূত্র ছিল। এখন তারাই আবার মাঠে নামতেছে এখন কিসের জন্য? এই শাহবাগটা হচ্ছে সেই শাহবাগ যেটা হচ্ছে ফেসিবাদের আখড়া। এই শাহবাগ হচ্ছে সেই শাহবাগ যেটা হচ্ছে গুম, খুন, আয়নাঘর এবং বাংলাদেশের শেয়ার বাজারকে ধ্বংস করা, মানুষের মৌলিক মানবাধিকারকে রোধ করার জন্য এই শাহবাগ কিন্তু সেই সময় কায়েম হয়েছিল। এই শাহবাগের উপর ভর করে গত পতিত হাসিনা স্বৈরাচারী সরকার বাংলাদেশে ফেসিবাদের মসনদ কায়েম করেছিল। এটা ছিল সেই শাহবাগ, যেই শাহবাগ বাংলাদেশের সংস্কৃতিকে বিনষ্ট করার জন্য, একটা মুসলিম আধিপত্য দেশের একটা আমাদের যে ধর্মীয় চেতনা, ধর্মীয় অনুভূতিকে বিনষ্ট করার জন্য যেই বিজাতীয় সংস্কৃতি, বিশেষ করে ভারতীয় নষ্ট ইন্ডিয়ান সংস্কৃতি বাংলাদেশে আমদানি করার একটা আখড়া ছিল এই শাহবাগীরা। এবার আসি যে শাহবাগীরা কোথায়, যে দেখেন ওই সময় আমরা দেখেছিলাম রয়ের টাকার বিনিময়ে বিরিয়ানি খাওয়া, রাতে ছেলেমেয়েদের অবাধ মেলামেশার মধ্য দিয়ে বাংলাদেশে একটা ন্যাক্কারজনক একটা ওই সময় একটা অবস্থা কায়েম করেছিল। সকলের দিবালকের সামনে বাংলাদেশের রাজধানীতে এবং ঢাকা শহরের প্রাণকেন্দ্রে। কিন্তু তখন বাংলাদেশের মানুষ একেবারে নিরুপায় ছিল, নিরন্তর ছিল, কারণ তাদের বাক স্বাধীনতা ছিল না, কোনো কথা বলতে পারেনি, লিখতে পারেনি, প্রতিবাদও করতে পারেনি। কিন্তু আজকে কিন্তু সেই 2013 সাল না, আজকে 2025 সাল। এবার আবার তারা মাঠে নামার চেষ্টা করতেছে। তারা কেন মাঠে নামার চেষ্টা করতেছে? এখানে আমার যে ক্ষুদ্র অ্যানালাইসিস এর কয়েকটা বিষয় রয়েছে। একটা বিষয় হচ্ছে দেখেন, হঠাৎ করে কেন শাহবাগীরা, আপনার যেই শাহবাগীরা কেন আবার তাদের উত্থান? ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে আজকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছে। তাকে একটা ব্যাড ইমেজ বাংলাদেশের এই জাতিসংঘের মহাসচিবের সামনে একটা বিশৃঙ্খল পরিস্থিতি উত্থাপন করতে যাচ্ছে। দেখেন জাতিসংঘের মহাসচিব এর আগেও ইউনূস সাহেবের সাথে বিভিন্ন প্রোগ্রামে দেশে বিদেশে বিভিন্ন সময় মিট করেছে, দেখেছে। আজকে দেখেন প্রফেসর ইউনূসের বরত্ব, প্রফেসর ইউনূসের যে ডাইনামিক লিডারশিপ আজকে কোথায়? যে প্রফেসর ইউনূস কিন্তু এয়ারপোর্টে যানও নাই তাকে রিসিভ করার জন্য। শুধু একজন উপদেষ্টা গিয়েছেন, দু একজন ছেলেপেলে গিয়ে তাকে বাচ্চা দুজন রিসিভ করছে। অর্থাৎ বরং যে জাতিসংঘের মহাসচিব ইউনূস সাহেবের সাথে দেখা করতে পারলেই মনে হয় তার কৃতিত্ব আরো বাড়ে। তারা একসাথে ইফতার করবে রোহিঙ্গাদেরকে নিয়ে। দিস ইজ দ্য প্ল্যান। পাশাপাশি দেখেন আগামী সপ্তাহে ইউনূস সাহেব দেশে চায়না যাচ্ছে। আপনাকে এই বিষয়গুলোকে আগামী ইউনূস সাহেব চায়না যাচ্ছেন। বিজনেস ডিল হবে, বিজনেস নেগোসিয়েশন হবে, আলোচনা হবে। পাশাপাশি দেখেন বাংলাদেশের অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। পুঁজিবাজার বা বাজার মূল্য ক্রমান্বয়ে স্থিতিশীল হয়ে আসতেছে। বিগত অন্যান্য বছর, বিশেষ করে বিগত 15 বছরের স্বৈরাচারী আমলে রমাদানের যে অস্থিতিশীল অবস্থা ছিল, তার চাইতে এখনকার এইবার রমাদানের অবস্থা, মানুষ অত্যন্ত স্বস্তিতে রমাদান পালন করতেছে। এখন কিন্তু কেউ আর এই কি বলে মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়ার রেসিপি দেয় না। এখন বাংলাদেশের মানুষকে আর ফুলকপি দিয়ে বেগুনি খেতে বলে না, কাঁঠালের বার্গারও খেতে বলে না। এখন মানুষ আসলে বেগুন দিয়েই বেগুনি খাচ্ছে। যে এই যে দূরে যাচ্ছে, দেশ থেকে অর্থ পাচার হচ্ছে না, অর্থ পাচার বন্ধ হচ্ছে, দেশের মানুষের মধ্যে বিশেষ করে বিদেশ থেকে প্রচুর রেমিটেন্স যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে অর্থনৈতিকভাবে ক্রমান্বয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। জি, আমি শেষ করে দিচ্ছি। এটা কিন্তু ভিনদেশী, বিশেষ করে ভারতের এটা ভাল লাগতেছে না। তারপরে দেখেন বহির্বিশ্বে বাংলাদেশকে মৌলবাদী হিসেবে উপস্থাপনের জন্য এটা একটা প্রচেষ্টা। এবং তারা এই যে এগুলোকে আমি এক কথায় একটা কনক্লুশন ড্র করে যদি এভাবে বলি, তারা যে আওয়ামী দোসর এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য, আওয়ামী লীগ বিশেষ করে পতিত হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসার জন্য ভারতীয় মদদে এবং রয়ের
জি, শুনতে পাচ্ছি। রয়ের মাধ্যমে যে এই কাজগুলো তারা করতেছে এটা দিবালোকের মতো সত্য। এক্ষেত্রে এটাকে বোঝার জন্য রকেট সায়েন্সের কোনো দরকার নেই। এটা এমনিতেই বোঝা যাচ্ছে। তারা মেইনলি যেটা চাচ্ছে যদি এক কথায় আমি কনক্লুশন ড্র করি সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের সরকারটাকে অস্থিতিশীল করে তাড়াতাড়ি যত দ্রুত বিদায় করতে পারবে এবং যত দ্রুত তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে। এর জন্য একের পর এক আজকে দেখেন কোন জায়গার কোন লাকি আর কয়েকজন, এই লাকির কথা কি আমরা সবাই জানি, কিন্তু এই লাকিদের যে দৌরত্ব, তাদের নাটের সুতা কিন্তু দিল্লিতে বাঁধা। তাদের যে সুতা দিল্লিতে বাঁধা রয়েছে, তাদেরকে বুঝতে হবে তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে তারা বিশ্বাস করে না, বাংলাদেশের উন্নতি অগ্রগতির জন্য বিশ্বাস করে না। এর জন্য প্রফেসর ইউনূসের সরকারকে ফেইলার করার জন্য তারা একের পর এক এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটা তারা অব্যাহতভাবে চালাবে। এর জন্যই জি, হঠাৎ করে আজকে এই শাহবাগীদের উত্থাপন। তবে ওই যেই কথাটা বলেছিলাম যে শুরুতে শাহবাগী আজকে গালিতে পরিণত হয়েছে। শাহবাগীদের এই যে ন্যাক্কারজনক দেশ বিরোধী কাজের জন্য শাহবাগীকে কেউ আর তার নামটাকেও আজকে মানুষ মুখ দিয়ে উচ্চারণ করতে ঘৃণাবোধ করে। এই জন্য তাদেরকে একাধারে তাদের যে এই যে তাদের কি বলে বাংলাদেশের সংস্কৃতি, ভিন্ন সংস্কৃতি, বড় বড় তিলক ধারণ করা, জট কি হাবিজাবি কি যে পোশাক পরিচ্ছদের মধ্য দিয়ে আজকে তাদের যে বহিঃপ্রকাশ, এর জন্য বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে যারা বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঐক্যবদ্ধ বিশ্বাসী, তারা আজকে তাদেরকে গালমন্দ করে তাদেরকে আজকে নাম দিয়েছে শাহবাগী। এটা জি, অত্যন্ত দুঃখ। ধন্যবাদ।